জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি ৯.৫% কাছাকাছি। ক্যাপাসিটি চার্জেই বাড়ছে বিদ্যুতের দাম, বলছে সিপিডি। ১.৫ মাসে সরকারের ব্যাংক ঋণ ৪১,০০০ কোটি টাকা, জানালো টিআইবি। দুদকের নিষ্ক্রিয়তা আর পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ। আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ। নতুন চেয়ারম্যান প্রধান কার্যালয়ে প্রবেশ করলেই ঘেরাওয়ের হুমকি। শুরু হলো বাজেট অধিবেশন। ফ্যামিলি কার্ড সহ নতুন কর্মসূচিতে থাকছে বরাদ্দ। ভাতা ভিত্তিক কর্মসূচি না বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ, দেখছেন স্টার টুডে। সঙ্গে আছি আমি মায়াশিকা রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়ানোর প্রভাব পড়তে শুরু করেছে জীবনযাত্রার ব্যয়। এর প্রভাবে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে হচ্ছে প্রায় ৯.৫%। রোববার মূল্যস্ফীতি হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। এতে দেখা যায় এপ্রিলের সার্বিক মূল্যস্ফীতি ৯.০৪% হলেও মে মাসে তা বেড়ে হচ্ছে ৯.৪২%। ১.৫ মাসের ব্যবধানে গত মাসে দুবার বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সেই সঙ্গে বেড়েছে এলপি গ্যাসের দামও, যার প্রভাবে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 9% ছাড়িয়ে গেছে, যা এপ্রিলে ছিল ৮.৩৬%। এদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি গেল ৯.৭১% হয়েছে। এদিকে শহরের তুলনায় গ্রামে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। গ্রামে মূল্যস্ফীতি ৯.৪৮% হলেও শহরে তা ৯.২৫%। বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জের ফলে লোকসানে আছে বিদ্যুৎ খাত। এটি সামাল দিতে সরকারের দাম বাড়িয়েছে বলে মনে করে সিপিডি। সকালে ধানমন্ডি প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাতের কর নিয়ে এক আলোচনায় এসব কথা বলা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে কর ছাড়াও সুপারিশও করা হয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানির প্রসারে বড় বাধা দেশের রাজস্ব কাঠামো। সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক গাড়ির মূল চালিকা শক্তি ব্যাটারি আমদানিতে শুল্কের বোঝা ৬২ থেকে ৯২%। ফলে উচ্চ করের কারণে এই প্রযুক্তিগুলো দেশে টেকসই হচ্ছে না। রোববার জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানিতে রাজস্ব বৈষম্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনায় এমন চিত্র তুলে ধরা হয়। এ সময় পরিবেশ বান্ধব জ্বালানির জন্য ভ্যাট অব্যাহতির দাবি জানানো হয়। এলএনজি কে ফেভার করতে গিয়ে নিজের রাজস্ব হারিয়েছেন, আবার এলএনজি কে ফেভার করতে গিয়ে আপনি ব্যাটারি বা ইভি অথবা আমার যে অভ্যন্তরীণ যে বিদ্যুৎ উৎপাদনের যে অন্যান্য যে সুযোগগুলো, এগুলোকে আমি লেস অ্যাট্রাক্ট বা লেস কম্পিটিটিভ করে ফেলেছি। সুতরাং এই ব্যালেন্স বা এই ভারসাম্যটি সবসময় রাখা দরকার। এদিকে ব্যয়বহুল এলএনজি, কুইক রেন্টাল ও ক্যাপাসিটি পেমেন্টে বিদ্যুৎ খাতের লোকসান বাড়ছে। এই ভর্তুকির চাপ মেটাতেই দাম বাড়ানো হচ্ছে বলে মনে করে সিপিডি। এখনই আমার যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি দিয়ে ২০৩০ পর্যন্ত আমি অনায়াসে যেতে পারি। আমার নতুন বাড়তি ক্যাপাসিটি আর দরকার নেই। সুতরাং আগে এগুলোকে কমানো দরকার বলে আমরা মনে করি। আসছে বাজেটে সৌরবিদ্যুতের ৭.৫% অগ্রিম কর, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ করেছে সিপিডি। সরকারের দায়িত্ব হচ্ছে পথের বাধা সরিয়ে নিন, আমাকে হাঁটতে দিন। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সরকারের ১০০ দিনের ৬০৫ খুনের তথ্য দিয়েছে টিআইবি। ধর্মীয় অনুভূতিতে আঘাত, গ্রেফতার ও সাংবাদিক হয়রানিতে অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে গবেষণা প্রতিবেদনে। তাতে উঠে এসেছে দুদকের নিষ্ক্রিয়তা, পরিবহন খাতে চাঁদাবাজি ও ঢাকা ময়লা সিটির বাণিজ্যের হাত বদলের কথা। এছাড়াও ক্ষমতায় আসা ১.৫ মাসে সরকার ব্যাংক খাত থেকে ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সবাই জানেন বাংলাদেশে সরকারের ১০০ দিনে বিএনপির ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারের উপর ভিত্তি করে সংসদ, বিচার নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার ও সুশাসন সহ ৮ বিষয়ে গবেষণা প্রতিবেদন দিল টিআইবি। বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে তারা বলছে, এ সংক্রান্ত ৩টি অধ্যাদেশ রহিত অঙ্গীকারের বিপরীতমুখী অবস্থান। এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃশ্যমান কোনো অবস্থান গ্রহণ করার বিষয়টি লক্ষ্য করা যায়নি। ভারসাম্য ও অধিকতর যাচাই বাছাইয়ের যুক্তিতে সরকার পরবর্তীতে এই আইনগুলো সংশোধন করে বিল আকারে আনার প্রতিশ্রুতি দিলেও এক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপের অনুপস্থিতি রয়েছে। ক্ষমতায় আসার ১.৫ মাসে ব্যাংক খাত থেকে সরকার প্রায় ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে খেলাপিদের পুনঃতফসিল সুবিধা দেওয়ার সমালোচনাও করছে তারা। ঋণ খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খেলাপি ঋণ পুনঃতফসিলকরণ এবং দুর্বল ব্যাংকের অভিযুক্ত শেয়ারধারীদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার মতো এই বিতর্কিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভা নিয়ে
পর্যবেক্ষণে টিআইবি বলছে, সরকার গঠনের সময় এর পরিসর সীমিত রাখার কথা, তা রাখা হয়নি। একই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা দেয়ায় আভ্যন্তরীণ সমন্বয়হীনতাও দেখছে তারা। অভিযোগের অনুসন্ধান তদন্ত সম্পন্ন করে সরকারের 100 দিনে 130 ঘটনায় 188 সাংবাদিককে হয়রানি, 12 জনের বিরুদ্ধে মামলা ও 7 জনকে গ্রেফতারের তথ্য দিয়ে প্রধান নির্বাহী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে গ্রেফতার অব্যাহত ছিল এ সময়ে। সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড এবং এই ধরনের যে এক্সটর্শন বা চাঁদাবাজির দখলবাজির ক্ষেত্রগুলো, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত, সেই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে। দুদকের কার্যক্রম স্থবির থাকায় দুর্নীতির মামলা, অভিযোগ নিষ্পত্তির অপেক্ষা বাড়বে। এছাড়া ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে ঢাকা সিটির ময়লা বাণিজ্যের হাত বদল হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি অব্যাহত এবং পরিবহন সমিতির নেতৃত্বে আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে বলেও দাবি টিআইবির। যে নির্বাচন হয়েছে তার আল কাসির, স্টার নিউজ, ঢাকা। ব্যাংক খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হলেও হাসিনা সরকারের সময় সুশাসনের ঘাটতি, অনিয়ম ও দুর্নীতির ফলে ঋণ খেলাপির বোঝা বেড়েছে। এজন্য রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রক সংস্থার সীমাবদ্ধতাও ছিল। এমন পরিস্থিতি উত্তরণে ব্যাংকের পরিচালনা পর্ষদকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজিত আলোচনায় এসব কথা উঠে এসেছে। বিগত আওয়ামী সরকারের সময় ব্যাংক খাতে নানা অনিয়ম, দুর্নীতির ফলে বেড়েছে খেলাপি ঋণের বোঝা। গণমাধ্যমের উপর হস্তক্ষেপ ও তথ্য গোপনের মাধ্যমে থামাচাপা দেওয়া হয়েছে বড় বড় দুর্নীতি। ব্যাংক খাতে সুশাসন ফেরাতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। এতে অর্থনীতিবিদরা বলেন, রাজনৈতিক প্রভাব এবং নিয়ন্ত্রক সংস্থার সীমাবদ্ধতা ব্যাংক খাতের সুশাসনকে বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যেটা ম্যাক্রো, এজাজ ভাই কিছুটা বলে গেছেন, উনি এটা নিয়ে অনেক কাজ করছেন, আর হলো অর্থনৈতিক সুশাসন, দুইটাই একেবারে ভগ্ন অবস্থায় আছে। নতুন নীতি, নতুন কোনো প্রণোদনা বা নতুন কোনো অ্যালোকেশন যখন হয়, যেহেতু আমাদের সম্পদটা সীমিত, সেই সীমিত সম্পদের সঠিক সদ্ব্যবহারটা করা হচ্ছে কিনা। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ স্বাধীনভাবে কাজ করতে না পারলে সিদ্ধান্তগুলো স্বচ্ছ থাকে না। 80% আমি লোন দিতে পারবো আমার টোটাল ডিপোজিটে, সেখানে যদি আমরা 100% ঋণ দিয়ে থাকি তখন তো লিকুইডিটি ক্রাইসিসে পড়বেই ব্যাংক, তখন আমানতকারীদের টাকা তো দেওয়া যাবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের সদিচ্ছা ও গণমাধ্যম চেষ্টা দুই মিলে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব। গণমাধ্যমের জবাবদিহিটা কার কাছে থাকবে, আপনি কে যেন বলছেন। তথ্যমন্ত্রী হিসেবে আমাকে কিন্তু প্রতি মুহূর্তে এই কথা বলতে হয়। আমি অনেক বন্ধু সাংবাদিককে বলতে শুনেছি যে আমাদের একমাত্র অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে রিডার্সের কাছে, এবং এমনকি দেখা গিয়েছে অনেকে বলতে চাচ্ছেন সূত্র তো আমার জানলেই হবে, সূত্র তো না জানলেই হবে, এমনকি পাঠকেরও জানার দরকার নেই, পাঠক প্রয়োজন যদি হয় আমার কাছ থেকে জেনে নেবে। অবশ্যই এরকম ক্ষমতাবান গণমাধ্যম থাকা দরকার। এই সময় আলোচকরা গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতের তাগিদ দেন। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশেদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছে গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই আন্দোলন হয়। মতিঝিলের প্রধান কার্যালয়ের সামনে সকাল 11টায় প্রথম মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে সকাল 10টায় ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহক ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পঞ্চম দিনের মতো ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে রোববার আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সকাল 11টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল 10টায় একই দাবিতে ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। আন্দোলনকারীদের দাবি, ব্যাংকটিকে সরকার ও বর্তমান গভর্নর আবারও লুটেরা গোষ্ঠীর কাছে তুলে দিচ্ছে। অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করলেও লুটেরা গোষ্ঠীর সুবিধাভোগী বর্তমান গভর্নর, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অনেক কর্মকর্তা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং চেয়ারম্যানকে তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে।
যেই পথে পা বাড়িয়েছে 90 ফেসিটের, সেই পথে পা বাড়ানোর সুযোগ থাকবে না। অতএব সময় থাকতে ইসলামী ব্যাংককে তার মূল মালিকদের কাছে, মূল আদর্শবাদীদের কাছে ফিরিয়ে দিয়ে। এ সময় ইসলাম ব্যাংকের নতুন চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতির তথ্য তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, চেয়ারম্যানকে তারা ব্যাংকে প্রবেশ করতে দিবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বিচারিত না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে আসবো। এই ব্যাংক রক্ষার জন্য গ্রাহকরা যা করা প্রয়োজন তা করবে ইনশাআল্লাহ। প্রয়োজনে রাজপথের জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্পন্দন ইসলামী ব্যাংক আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এদিকে নিয়োগ পাওয়ার পর আন্দোলনের মুখে এখনো ইসলাম ব্যাংকে অফিস করতে আসেননি নতুন চেয়ারম্যান। তিনি প্রবেশ করলেই প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির পাশাপাশি এবার চিটাগং কন্টেইনার টার্মিনাল সিসিটির পরিচালনার ব্যবসা পেতে প্রতিযোগিতায় নেমেছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। একই সঙ্গে প্রতিযোগিতায় আছে একটি দেশীয় প্রতিষ্ঠানও। এনসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থ জিসিবিও পরিচালনা করতে চায় দেশি প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের এনসিটির পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি ও জেনারেল কার্গো বার্থ জিসিবি। এই টার্মিনালগুলো দিয়েই মূলত বন্দরের সিংহভাগ বাণিজ্য চলে। তাই এই দুই টার্মিনালে বিনিয়োগে আসতে চায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সৌদি আরবের রেড সি গেটওয়ে। এর সাথে প্রতিযোগিতায় আছে দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ। গেল ৮ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ দুবাই প্ল্যাটফর্মের সভায় সিসিটি পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড। এর ২ সপ্তাহ পর সিসিটির সঙ্গে জিসিবিকে একীভূত করে প্রায় ৭,৩৮০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দেয় সৌদি আরবের প্রতিষ্ঠান RSGT। অন্যদিকে দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ আগামী ১৫ বছরে বন্দরকে প্রায় ২০,৬৬৪ কোটি টাকা আয়ের নিশ্চয়তা দিচ্ছে। এছাড়াও স্থানীয় ১২টি বার্থ অপারেটরের জোট জিসিবি আধুনিকায়নে প্রায় ৭,৬৪৯ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়। এখানে বিদেশি বিনিয়োগ আসা আমাদের দেশের জন্যই আমরা মনে করি ভালো। এটাকে আমরা যতটা পজিটিভলি ইউজ করতে পারবো আমাদের উন্নয়নের জন্য। এদিকে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড যেখানে প্রতি কন্টেনার হ্যান্ডলিংয়ে বন্দরকে 93.50 সেন্ট ও 97.50 সেন্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে, সেখানে এমজিএইচ এর চেয়ে $4 বাড়িয়ে প্রস্তাব দিয়েছে। আমরা এনসিটি নিয়েও একটা প্রপোজাল জমা দিছি। পার্টিও আমি প্রায় $4 বেশি অফার করছি। 90 থেকে $105 পর্যন্ত চিটাগং পোর্ট দিলে চিটাগং পোর্ট লাভজনক থাকে। বিশেষজ্ঞরা বলছেন তাৎক্ষণিক লাভের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়াতেই সচল টার্মিনালে নজর তাদের। গ্লোবাল অপারেটররা আমাদের বে টার্মিনালে সুযোগ রয়েছে, অন্যান্য জায়গায় সুযোগ আছে, তারা কিন্তু এইখানে ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং এইটা মূলত কম খরচে বেশি আপ করার উদ্দেশ্যে এই কাজ করছে। তবে বন্দর পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার বিরোধিতা অব্যাহত রেখেছে বন্দরের শ্রমিক কর্মচারীরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এবার জানব বাজেট 2026-27 খবর। নতুন বাজেটের সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়িয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দেবে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আহরণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বড় অগ্রগতি ছাড়া ভাতাভিত্তিক কর্মসূচির সম্প্রসারণ দীর্ঘমেয়াদী টেকসই হবে না। এই বিতর্কের মধ্যেই নতুন অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে বাড়ছে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা, যেখানে নতুন করে ব্যয় বাড়বে প্রায় 15,000 কোটি টাকা। মুনাফ রশিদের প্রতিবেদন। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির হিসেবে দেশে দারিদ্র্যের হার এখন প্রায় 28%। একই সময়ে অতি দারিদ্র্যের হার 9.35%। এসব মানুষকে সুরক্ষা দিতে কর্মসূচি পরিচালনা করে আসছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব দরিদ্র মানুষদের জন্য নতুন অর্থবছরে বিএনপি সরকার 5টি নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে, যেখানে সব মিলিয়ে খরচ হবে 14,777 কোটি টাকা। সবচেয়ে আলোচিত কর্মসূচি ফ্যামিলি ও কৃষক কার্ডের আওতায় 2026-27 অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ধরা হয়েছে প্রায় 83 লাখ। এ দুই কর্মসূচির পেছনে ব্যয় হবে প্রায় 13,500 কোটি টাকা। এসব কর্মসূচির জন্য অতিরিক্ত ব্যয় সরকারের আর্থিক চাপ বাড়াতে পারে বলে মত অর্থনীতিবিদদের।
এটা একটা রাজনৈতিক সরকারের বাজেট, এটা আমাদের মনে রাখতে হবে, এবং সুতরাং তাদের যে ম্যান্ডেট নিয়ে তারা এসেছেন সে ম্যান্ডেটটা বাস্তবায়নের একটা চাপ তাদের থাকবে এবং সেটা তারা চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই স্বাভাবিক। কথাটা হলো যে এগুলোকে আমরা সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি কিনা। নতুন অর্থবছরে প্রথমবারের মতো জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য সম্মানী ভাতায় ব্যয় ধরা হয়েছে 237 কোটি টাকা। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত সহ ভাতা বাবদ ব্যয় হবে 1082 কোটি টাকা। এছাড়া কর্মহীন শ্রমিকদের জন্য বরাদ্দ 22 কোটি টাকা। এসব কর্মসূচির সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান তৈরি, বিনিয়োগ বৃদ্ধি জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। কেবলমাত্র টাকা ইকোনমিতে ইনজেক্ট করি, কিন্তু এটার বিপরীতে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এগুলো যদি প্রণোদিত না হয় তখন এটা মূল্যস্ফীতিতে একটা উস্কে দিতে পারে। সুতরাং সেদিক থেকে আমাদের অবশ্যই সাবধানতার দরকার আছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা ভিজিএফ কর্মসূচি নতুন করে চালু করার পাশাপাশি চলমান কর্মসূচিগুলোর জন্য আগামী অর্থবছরে বরাদ্দ বাড়িয়েছে সরকার। নতুন বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি করা হলেও এ খাতে বরাদ্দের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন অনেক অর্থনীতিবিদ। তাদের মতে নতুন নতুন ভাতা কর্মসূচি চালুর চেয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বেশি জরুরি। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের করমুক্ত আয়সীমা অনেক কম। এই সীমা বাড়ানোর দাবি আছে মধ্যবিত্তদের পক্ষ থেকে। যদিও কর বিশেষজ্ঞরা মনে করেন সীমা বাড়ানোর চেয়ে কর ফাঁকি বন্ধে বেশি উদ্যোগ নিতে হবে। ন্যায্য কর নিশ্চিত করার পাশাপাশি কর দিতে সক্ষমদের আনতে হবে করজালে। একদিকে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এর প্রভাবে বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, অন্যদিকে আয়কর, কেনাকাটায় ভ্যাট, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। সব মিলিয়ে মধ্যবিত্তের জীবন এখন চতুর্মুখী চাপে দিশেহারা। জীবনযাত্রার ব্যয় বাড়ায় অধিকাংশ মধ্যবিত্তের মাস শেষ হয় কোনো সঞ্চয় ছাড়াই। এমন বাস্তবতায় নতুন সরকারের প্রথম বাজেট আসছে আগামী সপ্তাহে। বাজেটের সেই জটিল হিসাব নিকাশে নিজেদের প্রত্যাশার কতটুকু প্রতিফলন দেখতে চান মধ্যবিত্তরা? আয় বেশি তাদেরকে ট্যাক্স অবশ্যই একটু বাড়ানো উচিত, আর যাতে মধ্যবিত্ত তাদেরকে সরকার দেখানো উচিত, সরকার উচিত আরও কী কী খাতে ভর্তুকি দেওয়া যায়। প্রয়োজনীয় পণ্যগুলোর ব্যাটটা ছাড় দিতে পারেন, আর গভর্নমেন্ট ইচ্ছা করলে আরেকটু ছাড় দিতে পারে। আমাদেরকে একটু বেশি হয়ে যায়, একটু চাপাচাপিটা বেশি হয়ে যায়। যতই চাপাচাপি হোক তত ঘুষের হার বাড়তেছে। দুর্নীতিমুক্তভাবে দেশের টাকা দেশে থাকে এবং এটা যদি দেশের ভিতরে রোল ওভার হয় তাহলে কিন্তু আলটিমেটলি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। অন্তর্বর্তী সরকারের সময় 2026-27 ও 27-28 অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা নির্ধারণ করে দেয়। যদিও প্রতিবেশী ভারতে এটি 4 লাখ রুপি, যা আমাদের হিসেবে 5 লাখ টাকার উপরে। আরেক প্রতিবেশী নেপালে 5 লাখ রুপি পর্যন্ত মাত্র 1% আয়কর দিতে হয়। এদিকে পাকিস্তান ও মালয়েশিয়ায় ব্যক্তি আয়কর হার বাংলাদেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। কর বাড়ানো কমানোর এই গাণিতিক হিসেবের মারপ্যাচে মধ্যবিত্তের স্বস্তি আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকে করজালের মধ্যে নিয়ে আসার পরামর্শ এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের। এই টাকা বাড়ানো কমানোতে মধ্যবিত্তের খুব উপকার হওয়ার বা সুযোগ খুব একটা বেশি নাই। তার মূল্যস্ফীতি, তার দ্রব্যমূল্য, এগুলো তার সহনসীমার মধ্যে রাখতে পারাটা, তার একটা পারচেজিং পাওয়ার থাকাটা, হ্যাঁ, সে যেন তার হাতে যেন কিছু পয়সা থাকে যে সে জিনিস কিনতে পারে। যদি অর্থনীতিতে যদি আয় বৈষম্য যদি না কমাতে পারি তাহলে এই অর্থনীতিকে চালানো মানে যে কোনো পলিসি নেওয়া খুব কঠিন। একদিকে রাজস্ব আদায় যেমন বাড়াতে হবে, তেমনি নতুন কর আরোপ যেন মধ্যবিত্তের উপর বাড়তি চাপ তৈরি না করে, সেদিকেও সরকারকে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা গত কয়েক বছরে বেশ চাপের মধ্যে ছিলেন, তাদের যাতে একটা স্বস্তিতে তারা থাকতে পারেন সেটা যাতে নিশ্চিত করা যায়, সেটাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। সমাজে আয় বৈষম্য যেমন কমাতে হবে, তেমনি কর সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে সরকারকে আরও বেশি স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার বিস্টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টার বিস্টুডে। দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,29,373 টাকায়, আর 21 ক্যারেটের বিক্রি হচ্ছে 2,18,933 টাকা। 18 ক্যারেটের বিক্রি হচ্ছে 1,87,674 টাকা।
সনাতনের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৫২,৮৫৭ টাকা। শনিবার সকালে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। এদিকে বিশ্ববাজারেও ৩% বেশি কমেছে স্বর্ণের দাম। 1 আউন্সের স্বর্ণের দাম $৪,৩25 ওপর। চলতি মৌসুমে খাগড়াছড়ি জেলায় প্রায় ২,০০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। সঠিক পরিকল্পনা, আধুনিক চাষাবাদ ও বাজারজাতকরণের সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই জেলার দেশের অন্যতম লিচু উৎপাদন কেন্দ্রে পরিণত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাহাড়ে শুরু হয়েছে মৌসুমি ফলের প্রাণবন্ত উৎসব, আর সেই উৎসবের শুরু হয়েছে সুস্বাদু ও রসালো লিচুর হাত ধরে। খাগড়াছড়ি জেলার অধিকাংশ বাড়ির আঙিনায় গড়ে উঠেছে অসংখ্য লিচু বাগান। অনুকূল আবহাওয়া এবং নিয়মিত পরিচর্যায় দেখা মিলেছে থোকায় থোকায় ঝুলে থাকা কয়েক জাতের লিচু, যার মাঝে চায়না 2, চায়না 3 ও বোম্বাই জাতের লিচুর সংখ্যাই বেশি। অনুকূল পরিবেশের কারণে এবার ফলন প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। চাষিদের মুখে তাই স্বস্তি ও আনন্দের হাসি। লেবার শ্রমিক সমস্ত খরচ বাদ দিয়ে বাৎসরিক 2 লক্ষ টাকা হইতে 3 লক্ষ টাকা টিকে। এই বছর ইনশাআল্লাহ বড় বেশি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। বাগান থেকে সংগ্রহ করা লিচু নেওয়া হয় পাহাড়ের হাট বাজারে। ফলের আড়তে চলছে লিচুর জমজমাট বেচাকেনা। খাগড়াছড়ির লিচুগুলো সব জায়গায় চাহিদা বেশি, কিন্তু পোকা নাই, দ্বিতীয়ত মিষ্টি বেশি, সুস্বাদু বেশি। উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিতে মাঠ পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন কৃষি কর্মকর্তারা। মাঠ পর্যায়ে কৃষকদেরকে সার্বক্ষণিক আমাদের কৃষি বিষয়ক, বিশেষ করে আমাদের যে ফলের যে আম থেকে শুরু করে লিচু, এগুলোতে অনেক পরামর্শ দিয়ে থাকে এবং তাদের মাঠ পর্যায়ে রোগের ক্ষেত্রে, পোকামাকড়ের ক্ষেত্রে অনেক পরামর্শ দিয়ে থাকে। লিচুর বাণিজ্যিক উৎপাদন নিশ্চিতে প্রয়োজনীয় সংরক্ষণাগার ও লিচু চাষিদের উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন বলেও মত দেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।